তেলের বাজারে কেন্দ্রীয় ব্যাংক ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেক হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা। বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণ, রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে এই ওপেক। ওপেকের হিস্ট্রি সম্পর্কে আজকে জানবো, একটু মনোযোগ দিয়ে দেখতে পারো। এই ওপেক সম্পর্কে জানতে পারলে আমরা আরও একটা জিনিস সম্পর্কে জানতে পারবো যে পেট্রোডলার কীভাবে উত্থান হলো, পেট্রোডলার কীভাবে পশ্চিমারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে ডলারের মাধ্যমে। আর অনেক কিছু জানতে পারবো ইতিহাস। ওকে, ইতিহাস সম্পর্কে একটু পূর্ব থেকে আলোচনা করি। কি বলছে এখানে দেখো, 20 শতাব্দীর বেশিরভাগ সময় জুড়েই বিশ্ব বাজারে তেলের মজুতের 85% নিয়ন্ত্রণ করত 60টি বড় পশ্চিমা কোম্পানির একটি চক্র। কোম্পানি নিয়ন্ত্রণ করত 20 শতকে। আচ্ছা, এদের বলা হয় 7 সিস্টার্স বা 7 বোন। এদের বলা হয় 7 সিস্টার্স। তারাই দাম নির্ধারণ করত এবং তারা দাম কমিয়ে রাখত, মানে দাম কম বাড়ার তাদের কাছে পাওয়ার ছিল। কোম্পানিগুলো হলো অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, গালফ অয়েল, শেল, স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া, স্ট্যান্ডার্ড অয়েল অফ নিউ জার্সি, স্ট্যান্ডার্ড অয়েল অফ নিউ ইয়র্ক, ট্যাক্সিকো। আচ্ছা, এই 7টি কোম্পানি তেল বিভিন্ন তার ইচ্ছা করলে তেলের দাম বাড়াতে পারতো, কমাতে পারতো। এটি কত 20 শতকের দিকে। আচ্ছা, তেল কোম্পানির একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে 10 থেকে 14 সেপ্টেম্বর 1960 5টি দেশ, মানে এরা যে একচেটিয়া ব্যবসা করে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় 5টি দেশ 1960 সালে। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। মধ্যপ্রাচ্যের এই 5টি দেশ। আচ্ছা, মধ্যপ্রাচ্যের এই 5টি দেশ তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। ইরাকের বাগদাদে একটি বৈঠক মিলিত হলো। তাহলে এই 5টি দেশ মিলে ইরাকের বাগদাদে একটি বৈঠক হলো। বৈঠকে 14 সেপ্টেম্বর ওপেকের জন্ম হয়। এই বৈঠকেই ওপেকের জন্ম হয় 14 সেপ্টেম্বর 1960 না কত? হ্যাঁ, 1960 সালে। তাহলে ওপেকের জন্ম হয় 1960 সালে 14 সেপ্টেম্বর। ওকে, ওপেকের সদর দপ্তর স্থাপন করা হয় সুইজারল্যান্ডের জেনেভা। 1 সেপ্টেম্বর 1965, 5 বছর পর অস্ট্রিয়ার ভিয়েনায় সদর দপ্তর স্থাপন করা হয়, যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত নয়। আচ্ছা, অস্ট্রিয়া কিন্তু ওপেকের সদস্যভুক্ত নয়, কিন্তু 5 বছর পর কি যেন হয়েছিল তাদের মধ্যে। যাই হোক, তাহলে সদর দপ্তর চেঞ্জ করা হয়। ওকে, এইভাবে চলতে 1973 সালে, মানে বাংলাদেশের যুদ্ধের পর, 1971-এর পর ওপেক সিদ্ধান্ত নেয় যে তারা তেল শিল্পের জন্য একটি নতুন নীতি অবলম্বন করবে। কি সেই নীতি? তেল উৎপাদনকারী দেশগুলোই তেলের দাম নির্ধারণ করবে। 7 সিস্টার্স নামে পরিচিত 7টি দেশ, কোম্পানি নয়। তাহলে 1973 সালে এই যে মধ্যপ্রাচ্যের 5টি দেশ, এরা চিন্তাভাবনা করলো যে তেলের দাম কম বেশি হবে, এটা আমরা নিয়ন্ত্রণ করব। এই 7টি কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা, ওপেকের চাপের মুখে তেল কোম্পানিগুলোকে অনেক ছাড় দিতে হয়। কি ছাড় দেয়? অনেক কিছু জানবো। সে বছরই ওপেকের বৈঠকে ইরাকের তেল মন্ত্রণালয়ে পার্মানেন্ট অর্ডার সেক্রেটারি ডক্টর ফার্ডহিল চালাবি তেলের দাম 70% বাড়ানোর প্রস্তাব করেন। আচ্ছা, 1973 সালের অক্টোবরে ভিয়েনায় ওপেকের তেল মন্ত্রীদের এক বৈঠক ডাকা হয়। সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয় কি? কিন্তু তখনই অপ্রত্যাশিতভাবে 6 অক্টোবর 1973 ইসরায়েলের বিরুদ্ধে মিশর এবং সিরিয়া যুদ্ধ শুরু করে দেয়। ইসরায়েলের বিরুদ্ধে কত? এই যে যখনই আলোচনা হচ্ছে যে
তেলের দাম আমরা নিয়ন্ত্রণ করব, দেশগুলো নিয়ন্ত্রণ করব, তখন ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হয় 1973 সালে, যা আসছে মিশর এবং সিরিয়ার মধ্যে। আচ্ছা, যা সব কিছুর মোড় একদম ঘুরিয়ে দেয়। ইয়ম কিপ্পুর আরব ইসরায়েলের যুদ্ধ নামে বেশি পরিচিত। এই যুদ্ধটা আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। নামের যুদ্ধের মধ্যে ওপেকের আরব দেশগুলো 16 থেকে 17 অক্টোবর 1973 কুয়েতে মিলিত হয় কুয়েতের সাথে। সেখানে তারা এক যুগান্তকারী পদক্ষেপ নেন। এই প্রথম তেল উৎপাদনকারী দেশগুলো তেল কোম্পানিগুলোকে বাদ দিয়ে একতরফাভাবে তেলের দাম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু তাই নয়, তারা তেলের দাম 70% বাড়ানোর ঘোষণাও দেয়। ফলে প্রথমবারের মতন তেল কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষমতা চলে আসে ওপেকভুক্ত মানে মধ্যপ্রাচ্যের যে 5টি দেশ আছে তেল উৎপাদনকারী দেশগুলোর হাতে। এছাড়া ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোতে তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই যে ইসরায়েলে মুসলমানদেরকে একদম শেষ করে দেওয়া হচ্ছে, আর এই ইসরায়েলকেই যেসব দেশ সমর্থন করতেছে, হ্যাঁ, যাকে সমর্থন দিচ্ছে সেসব দেশগুলোতে তেলের সরবরাহ একদম নিষেধ করে দেওয়া হয়। তেল সংকটের ফলে 17 অক্টোবর 73 থেকে 18 মার্চ 74 পর্যন্ত 5 বছর ধরে প্রতি ব্যারেল তেলের দাম 4 গুণ বৃদ্ধি পায় এবং পশ্চিমা অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়ে। 18 মার্চ 1974 ভিয়েনায় ওপেক সম্মেলনের পর তেল উৎপাদনকারী দেশগুলো তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, তাহলে এখানে কি করা হলো? ইসরায়েলকে যারা সমর্থন করতেছে তাদেরকে তেল সরবরাহ বন্ধ করা হলো। আবার এমন কি ঘটনা ঘটলো যাতে 1974 সালে গিয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো? আচ্ছা, এখানে প্রত্যাহার কবে করা হয়? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সদস্যপদ লাভ করে আবার প্রত্যাহার করে আবার পুনরায় যোগ দেয়। অনেক কারণ আছে এগুলোর পিছনে, গভীর রহস্য আছে। তারপর আমি কিছু বলবো, দেখো এখানে কি বলে। ওপেক তহবিল। আচ্ছা, এটা আলোচনা করার আগে আমি মুখে মুখে কয়েকটা জিনিস বলি, তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাবে, তারপর একটু মুখে মুখে বলি, শোনো। এই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, এরপরে হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটা কি? পেট্রোডলার চুক্তি, যে তারা তেল কিনতে পারবে শুধু ডলারের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে তেল কেনা বেচা চলবে না। এরকম একটা নীতি তাদের মধ্যে হচ্ছে একটা চুক্তি তৈরি হলো। এই চুক্তি হলো সৌদি আরবের লাভ কি? সৌদির লাভটা কি? লাভটা হচ্ছে আমেরিকারা বললো যে আমরা তোমাকে নিরাপত্তা দিব, কোনো দেশ যদি আক্রমণ করে আমরা তোমাকে নিরাপত্তা দিব, আরও অনেক হেল্প করব। এরকম কিছু চুক্তি তাদের মধ্যে হলো। তাহলে সৌদি আরব বললো ঠিক আছে, তাহলে তেল বিক্রি হবে শুধু ডলারের মাধ্যমে, যেটা আমরা পেট্রো ডলার সম্পর্কে জানি আর কি। তাহলে 74 সালে এটা হয়। হ্যাঁ, আর হচ্ছে এই যে সাম্প্রতিক কিছুদিন আগে পেট্রো ডলার চুক্তি শেষ হয়। এই ডলারের মাধ্যমে যা মুসলমানদের ক্ষতি হয়েছে এই চুক্তির মাধ্যমে, এই পেট্রো ডলার চুক্তির মাধ্যমে যত ধরনের সমস্যা হয়েছে তা বলে শেষ করা যাবে না। তোমরা যদি ইতিহাস সম্পর্কে জানো তাহলে পেট্রো ডলার সম্পর্কে একটু ভাবো এবং কিছু পড়াশোনা করো, বুঝতে পারবে আমাদের মুসলমানদেরকে কী সমস্যায় ফেলা হয়েছে এই পেট্রো ডলার চুক্তির মাধ্যমে। কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন সম্পর্কে আলোচনা করে আজকের লেকচার এখানে শেষ করবো। দেখো, তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন কি? ওপেক। এটা তো আমরা কিছুক্ষণ আগে বললাম। ওপেক গঠিত হয় 1960 সালে। 1960 সালের 14 সেপ্টেম্বর। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? 3 ঘ নাম্বার, ভেনেজুয়েলা। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর করা হয়েছিল? এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, ওপেকভুক্ত দেশ কয়টি? দেশ সম্পর্কে বলতে গেলে এটা কখনো বাড়তিছে কখনো কমতিছে। এই যে সদস্য লাভ করতেছে
প্রত্যাহার করতেছে, আবার পুনরায় যোগ করতেছে, এই জন্য এই সংখ্যাটা হচ্ছে কম বাড়া হয়। যেমন 41তম বিসিএসে 21তম বিসিএস এটা আসছিল, এখন বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 12টি। ওপেকভুক্ত আরব মুসলিম দেশ কোনটি? আরব, 6-এর ঘ নম্বর ইরান। ওপেকভুক্ত একমাত্র আরব এশীয় দেশ কোনটি? বর্তমানে ওপেকভুক্ত আরব এশীয় দেশ হচ্ছে ইরান। বিশেষ দর্শক, ওপেক থেকে কোন দেশটি বের হয়ে গেছে? এখন অনেকগুলো যাচ্ছে, তার মধ্যে এখান থেকে 8-এর ঘ নাম্বার এখানে আছে কোনোটাই নয়। একমাত্র কোন দেশ একই সাথে ওপেক এবং কমনওয়েলথের অন্তর্ভুক্ত? 9-এর বর্তমানে একই সাথে ওপেক এবং কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে নাইজেরিয়া এবং গ্যাবন। আর কমনওয়েলথের 7ম মহাসচিব কিছুক্ষণ আগে আমরা দেখলাম, একটু তোমাদেরকে দেখাই। কমনওয়েলথের 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব শার্লি আয়কর বসওয়ে। আচ্ছা, এরপর ওপেক সচিবালয় কোথায় অবস্থিত? এখন ভিয়েনাতে অবস্থিত। সচিবালয় কোথায় অবস্থিত? ভিয়েনাতে। তাহলে ওপেক সম্পর্কে আমরা একটু জানলাম যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এখান থেকে অনেক হিস্ট্রি আছে, লম্বা হিস্ট্রি, তবে এখান থেকে আমরা সংক্ষিপ্ত সম্পর্কে জানলাম যে ওপেকটা কি, তেল রপ্তানি বাজার কী অবস্থা প্রভাব ফেলে, ইত্যাদি ইত্যাদি। ভালো লাগলে সাথেই থাকবে আশা করি। ধন্যবাদ।